চাচা আমার হোস্টেলে এসে যখন বললেন তোমাকে দেখে আমার যৌবন ফিরে এসেছে, আমার রক্ত হিম হয়ে গেল। বুকের ভেতরটা হঠাৎ যেন একটা বরক শীতল পাথরের মতো জমে গেল। তার চোখে আমি যে দৃষ্টি দেখলাম তা অচেনা ছিল, বিভৎস ছিল। তিনি হাসিমুখে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ থেকে তুমি আমার ভাইজি নও, তুমি সেই মেয়ে যাকে আমি ছাত্রজীবনে পেতে পারিনি। আমার পৃথিবীটা যেন মুহূর্তেই দুলে উঠল। নমস্কার, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন, তাহলে গল্পের গভীরে প্রবেশ করতে পারবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আর দেরি না করে আজকের গল্পটা শুরু করি। আমি রিনা, ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে। বাবা মা চাইতেন আমি ভালো লেখাপড়া করে বড় হই, তাদের মুখ উজ্জ্বল করি। ঢাকা শহরের ঝলমলে আলো আর আকাশচুম্বী দালান কোঠা আমাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল। কিন্তু এই বিশাল শহরে আমি একদম একা ছিলাম না। আমার চাচার পরিচিত একজন, তানভীর চাচা, যিনি নাকি বাবার দূর সম্পর্কের খালাতো ভাই, তিনি আমার ঢাকায় আসার পর থেকে সবকিছুর দেখভাল করছিলেন। বাবা মা বলেছিলেন, তানভীর ভাই একজন ভালো মানুষ, তোর খেয়াল রাখবেন। চাচা নিজেও প্রায় বলতেন, তুমি আমার নিজের মেয়ের মতোই না, কোনো চিন্তা করো না। তার কথা শুনে আমার মনে স্বস্তি ফিরে আসত। আমি ঢাকার একটি মেয়েদের হোস্টেলে থাকতাম। হোস্টেলটা পুরনো হলেও বেশ পরিপাটি ছিল। প্রথম খুব ভয় লাগত, এত অচেনা মুখ, ভিন্ন পরিবেশ, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর ক্লাস শুরু হতে তখনও মাসখানেক বাকি ছিল। এই সময়েই আমার পরিচয় হলো আরিফের সাথে। আরিফ আমাদের হোস্টেলের কাছেই একটা ছেলেদের মেসে থাকত। সেও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, আমাদের ডিপার্টমেন্টও একই ছিল। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়েই আমাদের প্রথম দেখা। একগাদা বই হাতে নিয়ে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। আরিফই এসে আমাকে ধরেছিল। তার হাসিমুখ আর বিনয়ী আচরণ আমার ভালো লেগেছিল। সেদিনের পর থেকে লাইব্রেরিতে আমাদের প্রায়ই দেখা হতে থাকল। পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতে বলতে কখন যে আমাদের বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নিল আমরা টেরই পাইনি। আরিফ ছিল আমার স্বপ্নের রাজপুত্র। লম্বা, শ্যামলা, চোখে বুদ্ধিদীপ্ত হাসি। তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগত। সে যত্ন করে আমার কথা শুনত, আমার ছোট ছোট স্বপ্নগুলোকে গুরুত্ব দিত। আমরা ক্যাম্পাসের পাশের লেক পাড়ে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম, ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা করতাম। সে বলতো, রিনা, আমরা একসাথে ঢাকা থেকে লেখাপড়া শেষ করব, তারপর হয়তো চট্টগ্রাম বা রাজশাহীতে গিয়ে নিজেদের একটা ছোট সংসার গড়ব, যেখানে শুধু আমরা দুজন থাকব আর থাকবে আমাদের ভালোবাসার ছোট্ট একটা ঘর। তার চোখে আমি আমার ভবিষ্যতে ছবি দেখতে পেতাম। তার স্পর্শে আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগত। হাঁটলে মনে হতো পৃথিবীর সব বিপদ থেকে আমি সুরক্ষিত। আরিফ প্রায়ই আসত আমাদের হোস্টেলের গেটে। আমি নিচে নেমে আসতাম ওর সাথে দেখা করতে। হোস্টেলের নিয়মকানুন বেশ কঠোর ছিল, তাই আমাদের খুব সাবধানে থাকতে হতো। লুকিয়ে লুকিয়ে দেখা করা, ফোনে ফিসফিস করে কথা বলা, এই সব কিছুর মধ্যেই এক অন্যরকম রোমাঞ্চ ছিল। আমাদের ভালোবাসার গল্পটা ছিল যেন একটা গোপন বাগান, যেখানে শুধু আমরা দুজনেই প্রবেশাধিকার পেয়েছিলাম। অন্যদিকে তানভীর চাচা প্রায়ই আমার খোঁজখবর নিতেন। সপ্তাহে 2-8 বার হোস্টেলে আসতেন, আমার পড়াশোনার খবর নিতেন, কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইতেন। প্রথম তার এই যত্নশীলতা আমার ভালো লাগত। মনে হতো বাবা মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হচ্ছে। তিনি আমাকে মাঝে মাঝে বাইরে খেতে নিয়ে যেতেন, নতুন নতুন জায়গা দেখাতেন। একদিন তিনি বললেন, রিনা, তোমার তো এখানে আপন বলতে আমি। কোনো কিছু লাগলে আমাকে বলবে। তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমার কোনো কষ্ট হতে দেব না। তার কথায় আমি মুগ্ধ হতাম, কিন্তু ধীরে ধীরে আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। তিনি যখন আমার সাথে কথা বলতেন তখন তার দৃষ্টি কেমন যেন অদ্ভুত লাগত। আমার দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলতেন, কেমন যেন বিষণ্ণ দেখাতো তাকে। আমি জিজ্ঞেস করলে বলতেন, কিছু নারী না, তোমাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে। আমি তখন এটাকে তার স্নেহের বহিঃপ্রকাশ ভেবেছিলাম। একদিন তিনি আমাকে বললেন, রিনা, তোমার হোস্টেলের জীবন তো খুব কষ্টের। আমি ভাবছিলাম আমার একটা ফ্ল্যাট খালি আছে, তুমি সেখানে থাকতে পারো, তোমার পড়াশোনারও সুবিধে হবে আর একা একা তোমার কষ্টও হবে না। আমি চমকে উঠলাম। হোস্টেল ছেড়ে তার ফ্ল্যাটে থাকা, এটা কি করে সম্ভব?
আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করলাম। বললাম, চাচা, আমি হোস্টেলে ভালোই আছি, আর আমার তো সব বন্ধুরাই হোস্টেলে থাকে। তিনি তখন আর কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি একরাশ বিরক্তি দেখতে পেলাম। আরিফের সাথে আমার সম্পর্ক তখন আরও গভীর হয়েছে। আমরা এক মুহূর্তও একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। আরিফকে আমি তনভীর চাচার কথা বলেছিলাম। ওর কেমন যেন ভালো লাগেনি। ও বলেছিল, রিনা, উনি তোমার এত খোঁজ নিচ্ছেন কেন? তোমার বাবা মায়ের সাথে কি উনি নিয়মিত যোগাযোগ করেন? আমি অবাক হয়ে বলেছিলাম, আরিফ, উনি তো আমার চাচার মতোই। বাবাই তো বলেছেন উনি আমার দেখাশোনা করবেন। আরিফ তখন আর কিছু বলেনি, কিন্তু তার মুখ দেখে মনে হয়েছিল সে চিন্তিত। একদিন তানভীর চাচা হঠাৎ করেই হোস্টেলে এসে উপস্থিত হলেন। আমি তখন আরিফের সাথে ফোনে কথা বলছিলাম। তাকে দেখে আমি তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। তিনি আমার রুমের ভেতর ঢুকতেই বললেন, কার সাথে কথা বলছো রিনা? আজকাল তো তুমি আমাকে দেখলেই কেমন যেন আড়ষ্ট হয়ে যাও। আমি আমতা আমতা করে বললাম, এমনি এক বান্ধবীর সাথে কথা বলছিলাম। তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো কেমন যেন চকচক করছিল। সেদিন তিনি আমার পড়াশোনার খবর নিলেন, তারপর একটু ইতস্তত করে বললেন, রিনা, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি কিছু মনে করবে না তো? আমি বললাম, না চাচা। বলুন। তিনি আমার পাশে এসে বসলেন। আমার হাতটা নিজের হাতের উপর রাখলেন। তার স্পর্শে আমি কেমন যেন অস্বস্তি বোধ করলাম। রিনা, তিনি বললেন, আমি তো জানি তুমি এখন বড় হয়েছ। তোমার জীবনে হয়তো কোনো প্রেম এসেছে। তার কথা শুনে আমার বুক ধরফর করে উঠল। তিনি কি করে জানলেন? আমি মাথা নিচু করে রইলাম। তিনি আমার থুথুনিতে হাত দিয়ে মুখটা তুলে ধরলেন। লুকোচ্ছ কেন রিনা? আমি তো তোমার আপনজন। আমাকে বলতে পারো, কে সে ছেলে, কি করে? তার গলায় একটা অধিকার বোধের সুর ছিল, যেটা আমার ভালো লাগছিল না। আমি ভয়ে ভয়ে বললাম, সে আমার ক্লাসমেট, আরিফ। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিফ, নামটা তো ভালোই, কিন্তু তুমি কি জানো রিনা, এই বয়সের প্রেমগুলো ক্ষণিকের জন্য আসে আর চলে যায়। এগুলো জীবনে কোনো স্থায়ী সুখ দিতে পারে না। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু তার দৃষ্টি দেখে সাহস পেলাম না। তিনি বললেন, আমার কথা শোনো রিনা, আমি তোমার ভালো চাই। এই ছেলেটি তোমার জন্য ঠিক নয়। আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি আরিফকে না জেনেই এমন কথা বলছেন কেন? চাচা, আপনি ওকে চেনেন না? আমি বললাম। তিনি হেসে উঠলেন। তার হাসিটা আমার কাছে কেমন যেন কৃত্রিম মনে হল। চিনি না? আমি সব চিনি রিনা। এই পৃথিবীর রং আমি তোমার থেকে অনেক বেশি দেখেছি। সেদিন তিনি চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আরিফকে সব খুলে বললাম। আরিফ খুব রেগে গেল। উনি কে রিনা? তোমার সম্পর্কের ব্যাপারে নাক গলানোর উনি কে? আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম। ছাড়ো আরিফ, উনি হয়তো আমার ভালো চেয়েই বলেছেন। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, রিনা, আমার কাছে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। উনি তোমার উপর কেমন যেন একটা অধিকার ফলাতে চাইছেন। আরিফের কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমিও তো এমনটাই অনুভব করছিলাম। এরপর তানভীর চাচার আসা যাওয়া আরও বেড়ে গেল। তিনি যখন আসতেন তখন আমার রুমমেটরা অন্য রুমে চলে যেত, কারণ তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইতেন। আমার রুমমেট সাদিয়া একদিন আমাকে চুপি চুপি বলল, রিনা, তোর চাচাকে আমার কেমন যেন ভালো লাগে না। উনি তোর দিকে কেমনভাবে যেন তাকান। আমি সাদিয়ার কথা উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু আমার মনের গভীরে একটা ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। একদিন তিনি আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে এলেন। বললেন, এটা তোমার জন্য রিনা, তোমাকে খুব সুন্দর দেখাবে এই শাড়িতে। আমি শাড়িটা নিতে ইতস্তত করছিলাম। চাচা, এত দামি শাড়ির কি দরকার ছিল? তিনি হাসলেন। আমার মেয়ের জন্য কোনো কিছুই দামি নয়। তার চোখে আমি এক অদ্ভুত উজ্জ্বলতা দেখলাম। সেই উজ্জ্বলতা আমার অস্বস্তি আরও বাড়িয়ে দিল। আরিফের সাথে আমার দেখা করাও কঠিন হয়ে পড়ল। চাচা প্রায় ফোন করে আমার খোঁজ নিতেন, আমি কোথায় আছি, কি করছি। একদিন তিনি আমাকে বললেন, রিনা, তোমার তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি, চলো আজ আমরা শহরের বাইরে কোথাও থেকে ঘুরে আসি, একটু শান্তি পাবে। আমি রাজি হতে পারলাম না। আমার তখন আরিফের সাথে দেখা করার কথা ছিল। আমি বললাম, চাচা, আজ আমার কিছু কাজ আছে, যেতে পারবো না। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার হাসিটা হঠাৎ করেই মিলিয়ে গেল। কাজ? কিসের কাজ রিনা? পড়াশোনা ছাড়া তোমার আর কিসের কাজ থাকতে পারে? তার গলায় একটা সন্দেহের সুর ছিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ফাঁদে পড়ছি। চাচার এই অতি যত্ন, অতি অধিকারবোধ আমাকে শ্বাসরুদ্ধ করে তুলছিল। আমি আরিফকে সব খুলে বললাম। আরিফ বলল, রিনা, তুমি উনার সাথে কথা বলা বন্ধ করো। উনি তোমার শুভাকাঙ্ক্ষী নন। আমি বললাম, কিন্তু আরিফ,
উনি তো আমার বাবার পরিচিত, আমি কি করে ওনার সাথে কথা বলা বন্ধ করব? আরিফ বলল, তুমি হোস্টেল সুপারের সাথে কথা বলো, বলো যে উনি তোমাকে বিরক্ত করছেন। কিন্তু আমার সাহস হচ্ছিল না, আমি ভয় পাচ্ছিলাম, বাবা মা যদি জানতে পারেন তাহলে কি ভাববেন। একদিন আরিফের সাথে আমার সামান্য ঝগড়া হলো। ও চাইছিল আমি চাচার সাথে সব সম্পর্ক ছিন্ন করি। আমি দ্বিধায় ভুগছিলাম। আরিফ রাগ করে চলে যাওয়ার পর আমি খুব ভেঙে পড়লাম। সেদিন সন্ধ্যায় তানভীর চাচা আমার হোস্টেলে এলেন। আমি তখন বারান্দায় একা দাঁড়িয়ে কাঁদছিলাম। তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে রিনা, কাঁদছ কেন? আমি কিছু বলতে পারলাম না। তিনি আমার কাঁধে হাত রাখলেন। আমি তো জানি কি হয়েছে, তোমার ওই ছেলেটার সাথে ঝগড়া হয়েছে, তাই না? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি কি করে জানলেন? তিনি হাসলেন। আমি সব জানি রিনা, তোমার ওই আরিফ ছেলেটা ভালো নয়, সে তোমাকে কষ্ট দেবে। আমি তো প্রথম থেকেই বলছিলাম। তিনি আমার চোখের পানি মুছিয়ে দিতে চাইলেন। আমি সরে গেলাম। তার স্পর্শ আমার কাছে কেমন যেন বিষাক্ত মনে হচ্ছিল। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। রিনা, তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তার কথায় আমি চমকে উঠলাম। ভালোবাসা? তিনি কি বলছেন? আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি রিনা। তিনি বললেন, যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমার বয়স কতই বা হবে, ৫-৬ বছর। তখনই আমার মনে হয়েছিল এই মেয়েটি একদিন বড় হয়ে আমার জীবনটা ভরিয়ে দেবে। কিন্তু সমাজ, পরিবার, এগুলোর ভয়ে আমি কিছু বলতে পারিনি। আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, কিন্তু আমার মনটা সবসময় তোমার জন্যেই কাঁদত। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। এ কেমন কথা? চাচা, আপনি কি বলছেন? আমি ফিসফিস করে বললাম। তিনি আমার হাতটা ধরলেন। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। আমি সত্য বলছি রিনা, তোমাকে দেখে আমার যৌবন ফিরে এসেছে। আমার জীবনের সব রং তুমি। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আজ থেকে তুমি আমার ভাইজি নও। তার এই কথাগুলো আমার কানে বিভৎস এক প্রতিধ্বনির মতো বাজতে লাগল। আমার রক্ত হিম হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলাম। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরে বললেন, তুমি সেই মেয়ে যাকে আমি ছাত্রজীবনে পেতে পারিনি, কিন্তু এখন আর সেই ভুল হবে না। এখন তুমি আমার হবে রিনা, শুধু আমার। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। আমি তার হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি আমার হাতটা এমনভাবে ধরেছিলেন যে আমি নড়তে পারছিলাম না। আমার চোখে জল এসে গেল। এ কোন মানুষ যাকে আমি এতকাল বিশ্বাস করে এসেছিলাম, সেই মানুষটা এমন? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। আমার মনে হচ্ছিল যেন আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি। তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে এক গভীর লালসা ছিল যা আমাকে আতঙ্কিত করে তুলল। আমি নিজেকে কোনোমতে ছাড়িয়ে নিয়ে পিছিয়ে গেলাম। চাচা, আপনি কি বলছেন? আপনি ভুল করছেন, আমি কাঁপা কাঁপা গলায় বললাম। তিনি হাসলেন। ভুল? আমি কোনো ভুল করছি না রিনা, আমি শুধু আমার মনের কথা বলছি। আমি ছুটে আমার রুমে ঢুকতে চাইলাম, কিন্তু তিনি আমার পথ আটকালেন। কোথায় যাচ্ছ রিনা? আমার কথা শোনো, আমি তোমাকে খুব সুখে রাখব, তোমার কোনো অভাব থাকবে না। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তার মুখটা কেমন যেন বিকৃত দেখাচ্ছিল। আমার মনে হল এই মুহূর্তে আমি একা, অসহায়। আমার বাবা মা অনেক দূরে। আরিফ জানে না আমি এই মুহূর্তে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মাথা কাজ করছিল না। হঠাৎ আমার মনে হল আমাকে পালাতে হবে, এই মানুষটার কাছ থেকে আমাকে দূরে যেতে হবে। আমি এক ঝটকায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুটে হোস্টেলের ভেতর দিকে চলে গেলাম। আমার রুমমেট সাদিয়া তখন রুমে ছিল। আমাকে এমন বিধ্বস্ত দেখে সে চমকে উঠল। কি হয়েছে রিমা, তুই এমন করছিস কেন? আমি কাঁদতে কাঁদতে সাদিয়ার হাত ধরে বললাম, সাদিয়া, আমাকে বাঁচা, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি সাদিয়াকে সব কথা বললাম। সাদিয়াও হতভম্ব হয়ে গেল। এ কি বলছিস রিনা, তোর চাচা এমন? সে আমার হাত ধরে বলল, চল আমরা হোস্টেল সুপারের কাছে যাই। কিন্তু আমি বললাম, না সাদিয়া, আমি এখন কারো কাছে যেতে পারবো না, আমি খুব ভয় পাচ্ছি, আমি আরিফের কাছে যাব। সাদিয়া আমাকে শান্ত করার চেষ্টা করল। সে আমাকে পানি খাওয়ালো। আমি কোনো করমে নিজেকে সামলে আরিফকে ফোন করলাম। আমার গলা তখনও কাঁপছিল। আরিফ, তুমি কি আমাকে নিতে আসতে পারবে? আমি খুব বিপদে আছি। আরিফ আমার কণ্ঠস্বর শুনেই ভয় পেয়ে গেল। কি হয়েছে রিনা? আমি আসছি। আমি আর হোস্টেলে থাকতে পারছিলাম না। সাদিয়ার সাহায্য নিয়ে আমি হোস্টেল থেকে বেরিয়ে এলাম। আরিফ তখন গেটের কাছেই দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে ছুটে এলো।
রিনা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? আমি ওর বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমার শরীর তখনও কাঁপছিল। আরিফ আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে বসে আমি ওকে সব কথা খুলে বললাম। আরিফ সব শুনে রেগে অগ্নিশর্মা হয়ে উঠল। আমি জানতাম রিনা, এই লোকটা ভালো নয়, আমি ওকে ছাড়ব না। আমি ওর হাত ধরে বললাম, না আরিফ, এখন কোনো ঝামেলা নয়। আমি শুধু চাই এই শহর থেকে দূরে চলে যেতে। আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। আরিফ আমাকে শান্ত করার চেষ্টা করল। সে বলল, ঠিক আছে রিনা, আমরা কাল সকালেই তোমার বাবার সাথে কথা বলবো। তুমি এখন আমার সাথে আমার মেসে চলো। আমার এক বন্ধুর রুম খালি আছে, সেখানে তুমি নিরাপদে থাকবে। আমি ইতস্তত করলাম, ছেলেদের মেসে? কিন্তু এই মুহূর্তে আরিফ ছাড়া আমার আর কোনো ভরসা ছিল না। সেদিন রাতে আমি আরিফের বন্ধুর মেসে থাকলাম। আরিফ সারা রাত আমার পাশে বসেছিল, আমাকে ভরসা দিচ্ছিল। পরদিন সকালে আরিফ আমার বাবাকে ফোন করল। বাবা সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তানভীর চাচা এমন কাজ করতে পারেন। তিনি আমাকে বললেন, রিনা, তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো। আমি বিশ্বাস করতে পারছি না। আমি ঢাকা ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম। আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব যেন এই শহরেই ফেলে রেখে যাচ্ছিলাম। আরিফকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল। সে আমার হাত ধরে বলল, রিনা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমার জন্য ময়মনসিংহে আসব, আমরা একসাথে থাকব। আরিফের কথা শুনে আমার মনে একটু শান্তি ফিরে এলো। আমি জানতাম এই মানুষটা আমাকে কখনো একা ছেড়ে যাবে না। হোস্টেলের জিনিসপত্র গুছিয়ে আমি ঢাকা থেকে চলে এলাম। তানভীর চাচাকে আর দেখিনি। হয়তো তিনি আমার ভয়ে আর হোস্টেলের দিকে আসেননি। ময়মনসিংহে ফিরে আসার পর আমি বাবা মায়ের কাছে সব খুলে বললাম। তারা খুব কষ্ট পেলেন। তারা তানভীর চাচার সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন। আমি কিছুদিন মানসিক অবসাদে ভুগলাম। কিন্তু আরিফ আমাকে প্রতিদিন ফোন করত, আমাকে সাহস দিত। সে বলত, রিনা, তুমি ভেঙে পড়ো না, আমরা একসাথে সব বিপদ মোকাবিলা করব। কয়েক মাস পর আরিফ সত্যি সত্যি ময়মনসিংহে আমার কাছে চলে এলো। সে এখানকার একটি কলেজে ভর্তি হল। আমাদের ভালোবাসা আরও গভীর হল। তানভীর চাচার সেই ঘটনাটা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। আমরা বুঝতে পেরেছিলাম জীবনের কঠিন মুহূর্তে একে অপরের পাশে থাকা কতটা জরুরি। আজ আমি আর আরিফ ময়মনসিংহে নিজেদের একটি ছোট সংসার পেতেছি। আমাদের একটি ছোট্ট মেয়ে আছে, তার নাম রেখেছি শায়লা। পুরনো দিনের সেই ভয়াবহ স্মৃতি এখনও আমাকে তাড়া করে। কিন্তু আরিফের ভালোবাসা আর আমার অদম্য ইচ্ছাশক্তি আমাকে সব ভুলে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তানভীর চাচার সেই কথাগুলো হয়তো আমার জীবনটাকে একটু হলেও কঠিন করে তুলেছিল, কিন্তু একই সাথে আমাকে শিখিয়েছিল কিছু সম্পর্ক কতটা বিষাক্ত হতে পারে আর ভালোবাসার শক্তি কতটা প্রবল। আমার জীবনটা হয়তো জটিল এক পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু আমি এখন জানি ভালোবাসার হাত ধরে জীবনের যে কোনো ঝড় মোকাবিলা করা যায়। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ঈশিতা ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওয় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।